শুভেচ্ছা এবং আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আজকে আমি শুরু করছি পণ্ডিতাদিত্য শাস্ত্রী। আজকে 10 নম্বর নক্ষত্র মঘা পর্যন্ত গতদিন আলোচনা করেছিলাম গত সপ্তাহে। আজকে আলোচ্য বিষয় হবে পরবর্তী নক্ষত্রগুলো। আমি ভেবেছিলাম যে এখনই তো 8:15 বাজছে, আপনাদের তো 10টার মধ্যে, 10টা হলে 10:30 বাংলাদেশে বেঁচে যাবে, কলকাতায় 10টা বাজলে। তা আমি ভেবেছিলাম আজকে ওই 10 নম্বর থেকে 11 নম্বর থেকে 20 নম্বর, কারণ আগামী সপ্তাহে আজকে 7টা থাকবে, এই 27টা নক্ষত্রের আজকে 20 নম্বর পর্যন্ত মূলা পর্যন্ত পড়িয়ে দিলে তাহলে আগামী সপ্তাহে শেষ করব। কিন্তু জানি না আজকে কতটা হবে বা কতটা আজকে আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারবো। কথা না বাড়িয়ে শুরু করছি। 11 নম্বর নক্ষত্র পূর্ব ফল্গুনী নক্ষত্র। পূর্ব ফল্গুনী, অনেকেই পূর্ব ফাল্গুনী বলে, পূর্ব ফাল্গুনী নয়, পূর্ব ফল্গুনী। ফল হয় তোলা যেতে। এখন ফল্গু কথার অর্থ হচ্ছে মনোরম। ফল্গু কথার অর্থ হচ্ছে মনোরম, সুন্দর। ফল্গু কথার অর্থ মনোরম বা সুন্দর, ফল্গু কথার অর্থ। সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে, সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। আবারও বলি, সিংহ রাশির 13 ডিগ্রি 20 মিনিট থেকে সিংহের 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। দেবতা অধিপতি রবি, দেবতা শিবলিঙ্গ, আর প্রতীক দোদুল্যমান বিছানা, অর্থাৎ মানে দোলছে, মানে যে ইয়ের মতো দোলনা যাকে বলে, দোলনা, দোদুল্যমান বিছানা। তাহলে অধিপতি গ্রহ রবি, দেবতা শিবলিঙ্গ এবং প্রতীক এই নক্ষত্রে দোদুল্যমান বিছানা। নক্ষত্রটি ষড়ৈশ্বর্যপূর্ণ, ধন ঐশ্বর্য প্রভূত অর্থ সম্পদ, প্রভূত সম্পদ তো বললাম, প্রভূত সম্পদ, বিলাসিতা এবং ইন্দ্রিয় সুখ এই নক্ষত্রের মধ্যে তুলনা করা যায়। এই নক্ষত্রের কারকতা। তাহলে নক্ষত্রটি ভোগ ঐশ্বর্যপূর্ণ, ভোগ ঐশ্বর্য প্রাচুর্য এবং ইন্দ্রিয় সুখের কারক এই নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি যেহেতু রবি, এগুলো মোটামুটি এইগুলো প্রদান করে থাকেন। আর যেহেতু দেবতা শিবলিঙ্গ, যিনি জন্ম মৃত্যুর দেবতা, শিবলিঙ্গ যেখানে গৌরী পাঠ আছেন, প্রতিনিয়ত যেখানে জন্ম মৃত্যুর লীলা খেলা, এই যে শিবলিঙ্গ যেখানে প্রতিত আছে, তাহলে একদিকে নক্ষত্রটা ষড়ৈশ্বর্যপূর্ণ হলেও যেহেতু শিব তার শিবলিঙ্গ তার দেবতা, তাহলে আধ্যাত্মিকতা, সাধনা, তার বৈরাগ্য, তার নির্লিপ্ততা এই নক্ষত্রের একটা বৈশিষ্ট্য। কাজেই এই নক্ষত্র একদিকে যেমন সৃষ্টির সূচনা করে, অপরদিকে ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তি এটারও কারকতা ঘটায়। নক্ষত্রটি বৃহস্পতির জন্ম নক্ষত্র। এই 11 নম্বর এবং 12 নম্বর নক্ষত্রটি বৃহস্পতির জন্ম নক্ষত্র। কাজেই এটি বৃহস্পতির অত্যন্ত সৌভাগ্য স্থান। নক্ষত্রটি অত্যন্ত সৌভাগ্যকারক। এই নক্ষত্রের জাতক জাতিকারা অধ্যাবসায় নিজের কিভাবে উন্নতি করা যায় এই নক্ষত্রের কারক। অর্থাৎ বাধা বিঘ্ন দূরে রেখে
সবাইকে বলেন ভালো থাকেন, ভালো থাকেন বলেন, বলেন ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। যান, তাহলে বাস থেকে। নক্ষত্ররা বৃহস্পতি জন্ম নক্ষত্র বিচারে বৃহস্পতি সৌভাগ্যের নক্ষত্র, সৌভাগ্যকার নক্ষত্র। এই নক্ষত্রটি অত্যন্ত শুভদায়ক, বাধা বিঘ্নকে সরিয়ে রেখে ত্যাগ, শিক্ষা, উদ্যয়ন, অধ্যাবসায়, প্রচেষ্টা, শ্রম এর বৈশিষ্ট্য, আর সমস্ত বাধা বিঘ্নকে সরিয়ে রেখে নিজের উন্নতির পথকে প্রশস্ত করা এই নক্ষত্রের একটা কারকতা। কাজেই 27টি নক্ষত্রের যে বিচার আমরা করবো বা যেগুলো করেছি তার মধ্যে এই নক্ষত্রটি শুভ সূচক নক্ষত্র। এই নক্ষত্র সম্পর্কে কারো কিছু বলার আছে? চটচট বলবেন, কারণ সময় আমি আজকে 20 নম্বর। গুরুজি, ফল্গু, যে ফল্গু কথাটা বললেন এটা অর্থটা কি? ফল্গু অর্থাৎ মনোরম আনন্দময়। ফল্গু অর্থাৎ মনোরম আনন্দময়। সংক্ষেপে আবার বলি, 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত সিংহের 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। অধিপতি রবি, দেবতা শিবলিঙ্গ, প্রতীক দোদুল্যমান বিছানা। নক্ষত্রটি সরৈশ্বর্যপূর্ণ, অর্থাৎ ধন, ঐশ্বর্য, যশ, সম্মান, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি একদিকে, এবং তার ইন্দ্রিয় সুখ, ভোগ বাসনা সবেরই পরিপূর্ণ এই নক্ষত্র। অপরদিকে এই নক্ষত্রের দেবতা কিন্তু শিবলিঙ্গ। তাহলে শিবলিঙ্গ হলে যিনি শিব, তিনি জন্ম মৃত্যুর দেবতা। আবার যেখানে লিঙ্গ আছে সেখানে মাতৃজনীপীঠ আছে। তাহলে শিবলিঙ্গ পূজিত আছে, মাতৃজনীপীঠ সেই জায়গায় আছে। সেক্ষেত্রে ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য, ঈশ্বর দর্শন এরও একটা প্রতীক। তাহলে নক্ষত্রটা একদিকে যেমন সৃষ্টির কারক, অন্যদিকে তেমনি ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্যেরও কারক। নক্ষত্রটি বৃহস্পতির জন্ম নক্ষত্র, কাজেই আনন্দময় নক্ষত্র, আনন্দ স্থান। নক্ষত্রটি শুভ সূচক। কিরকম না, ত্যাগ, তিতিক্ষা, অধ্যয়ন, অধ্যাপনা, প্রচেষ্টা, তার একাগ্রতা এই নক্ষত্রের বৈশিষ্ট্য। যে কোনো বাধা বিঘ্নকে দূরে সরিয়ে রেখে নিজের কার্যকে সুসম্পন্ন করা, নিজের কার্যকে যাতে অনায়াসেই সিদ্ধি লাভ করানো যায়, তার জন্য একান্ত প্রচেষ্টা এই নক্ষত্রের কারকতা। আশা করি পুরো ফল্গুনী নক্ষত্র যা বললাম নিশ্চয়ই আপনারা বুঝেছেন। দুবার ধরে রিপিট করলাম। বলুন বলুন। গুরুজি, এটা তো ভিডিও থাকবে, আপনার দুবার রিপিট না করলেও হবে। আপনি একবারে 26 ডিগ্রি 40 মিনিট থেকে কন্যা রাশি 10 ডিগ্রি পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। সিংহ রাশির 26 ডিগ্রি 40 মিনিট থেকে কন্যা, অধিপতি রবি এবং বুধ। প্রতীক ওই পূর্ব ফল্গুনি নাই, দোদুল্যমান বিছানা। দেবতাও এক, অধিপতি একটু পরিবর্তন হয়েছেন। সিংহের যেমন পূর্ব ফল্গুনির যেমন একক মানে ইয়ে ছিলেন, অধিপতি ছিলেন রবি। গুরুজি একটা প্রশ্ন ছিল গুরুজি, সিংহ রাশি কি 2টা নক্ষত্রে পেয়েছে? না না, সিংহ রাশি 2টো নক্ষত্রে কিভাবে? তাহলে তো পূর্ব ফাল্গুনি তো মঘা 10 নম্বর নক্ষত্র তো এসেছে।
মঘা তো ওই দিন আমাদের এই রাশিতে কর্কট রাশিতে শেষ হয়ে গেছিল মনে হয়। মগা কি করে কর্কট রাশিতে শেষ হবে? 9টা শেষ হয়েছিল। সরি 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 হ্যাঁ। গুরুজি। কি বলছেন? তাহলে 13°20' থেকে তো নক্ষত্র আরম্ভ হয়েছে। তাহলে 13°20' পর্যন্ত মঘা নক্ষত্র ছিল সিংহ রাশিতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আরে আছে। বলুন বলুন, হ্যাঁ বা না? হ্যাঁ গুরুজি, হ্যাঁ, ঠিক উত্তর আছে, ফল্গুনের ঠিক আছে। বৈশিষ্ট্যটা বলেন। হ্যাঁ হ্যাঁ, উত্তর ফল্গুনি। তাহলে বৈশিষ্ট্য, হ্যাঁ। হ্যাঁ বলি, উত্তর ফল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি পূর্ব ফল্গুনির ন্যায় কেবলমাত্র অধিপতি যে দুজন 26°40' থেকে সিংহ রাশির কন্যা রাশির 10° পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি রবি এবং বুধ। দেবতা ওই শিবলিঙ্গ, আর প্রতীক দোদুল্যমান বিছানা। পার্থক্য হলো যে বিপন্নকে রক্ষা করা, আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেয়া, প্রার্থিত ব্যক্তিকে প্রার্থনা মঞ্জুর করা, এই নক্ষত্রের বৈশিষ্ট্য। অর্থাৎ কেউ আশ্রয় চেয়েছে, কেউ বিপদাপন্ন একটুকু শরণাপন্ন হয়েছে, কেউ একটু করুণা দাক্ষিণ্য চেয়েছে, এইগুলো এই নক্ষত্র দান করে। বাকিটা সবই পূর্ব ফল্গুনি নক্ষত্রের ন্যায়। নক্ষত্রটি ভালো নক্ষত্র। বুঝতে পেরেছেন? কারো কোনো অসুবিধে? বলুন বলুন, জলদি জলদি বলবেন, কারণ একটু প্রতীকটা বলবেন। প্রতীক দোদুল্যমান বিছানা। আচ্ছা আচ্ছা, ওই তো বলুন, পূর্ব ফল্গুনির ন্যায় দোদুল্যমান বিছানা, দেবতা শিবলিঙ্গ, অধিপতি গ্রহ রবি এবং বুধ। সিংহের 26°40' থেকে কন্যার 10° পর্যন্ত রাশিটা, এই নক্ষত্রটা বিস্তৃত। পার্থক্য কি না? বিপন্নকে রক্ষা করা, শরণাগতকে আশ্রয় দেয়া, দয়া দাক্ষিণ্য প্রদর্শন করা, এই নক্ষত্রের বৈশিষ্ট্য। বাকিটা যা আছে সবই পূর্ব ফল্গুনির ন্যায়। 13 নম্বর নক্ষত্র হস্তা। হাতের 5টি আঙ্গুলের মতো দেখতে বলে নক্ষত্রটার নামকরণ করা হয়েছে হস্তা। কন্যা রাশি 10° থেকে 23°20' পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। দেবতা সূর্য, অধিপতি বুধ, প্রতীক মুষ্টিবদ্ধ হাত। ঠিক আছে? সৃষ্টির মূলে সূর্য। সূর্য না থাকলে এই জগৎ সংসার সৃষ্টি হতো না। গুরুজি দেবতা কি বলছেন? গুরুজি দেবতা সূর্য, দেবতা সূর্য, অধিপতি অধিপতি বুধ। মিথুনের এই কন্যার অধিপতি বুধ। আর এটা কন্যা রাশির কত ডিগ্রিতে? কন্যা রাশি 10° থেকে 23°20' পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি বুধ, দেবতা সূর্য, আর প্রতীক মুষ্টিবদ্ধ হাত। সৃষ্টির মূলে সূর্য। সূর্য যদি না থাকতো এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিই হতো না। কাজেই সূর্যের মধ্যে আছে শৌর্য, বীর্য, ক্ষমতা, তার সার্বভৌমত্ব। এক কথায় সূর্য রাজাধিরাজ। বুধ সারল্য এবং জ্ঞানের প্রতি, বুদ্ধিকারক গ্রহ, অধিপতি বিচার, সারল্য এবং বুদ্ধিকারক গ্রহ। রবি এই নক্ষত্রে থাকলে প্রভুত্ব ক্ষমতা বৃদ্ধি করে, আর বুধ এই নক্ষত্রে থাকলে
বুদ্ধির বিকাশ ঘটায়। প্রতীক যেখানে মুষ্টিবদ্ধ হাত, সেখানে দৃঢ়তা আর একাগ্রতা, তার সংকল্প, তার প্রতিজ্ঞা, এই নক্ষত্রের প্রধান বৈশিষ্ট্য। মুষ্টিবদ্ধ হাত, হ্যাঁ আমি এটা করবই, আমাকে এটা করতে হবে, তার দৃঢ়তা, তার প্রতিজ্ঞা, তার সংকল্প, এগুলো তার প্রতীক। তাই যেহেতু মুষ্টিবদ্ধ হাত, সেই কারণে অন্যের ক্ষমতা নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা অন্যকে প্রভাবিত করা, অন্যকে হাতের মুঠোর মধ্যে আনা, মানে সবাইকে বশীভূত করে রাখা, এই নক্ষত্রের কারণ। তাহলে জ্ঞান বুদ্ধির প্রকাশ, বুধ বিদ্যা এবং জ্ঞানের প্রকাশ ঘটায়, আর রবি সেখানে তার ব্যাপ্তি, তার গভীরতা, দৃঢ়তাকে আনে। যদি এই নক্ষত্রে রবি অবস্থান করেন, তার প্রভুত্ব ক্ষমতা বৃদ্ধি করে, আর বুধ তার সারল্য, তার জ্ঞান, তার শিক্ষা দিয়ে শিক্ষা অর্জন করে। এই নক্ষত্রটি ভালো নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রায়শই জীবনে সাফল্য লাভ করে। বিশেষ করে দেখা গেছে যদি খুব বেশি বুধ এবং রবি পীড়িত না হন, তাহলে প্রায়শই সাফল্য দান করে থাকে এই হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা। এটা নজর করা গেছে। তাহলে হস্তা নক্ষত্র আবার আরেকবার রিপিট করি, হাতের 5টি আঙুলের মতো দেখতে বলে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে হস্তা। কন্যা রাশি 10 ডিগ্রি থেকে কন্যা রাশি 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। দেবতা সূর্য, অধিপতি বুধ এবং প্রতীক মুষ্টিবদ্ধ হাত। সূর্য দেবতা বিচারে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে ওই সূর্য। সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যেত, কোনো কিছুই জীব সৃষ্টি হতো না। কাজে সৃষ্টির মূলে সূর্য। আর অধিপতি যেখানে বুধ, তার সারল্য, তার শিক্ষা, তার জ্ঞানের কারণ। তার এখানে এই নক্ষত্রে যদি বুধ বসান, বুধ যদি এই নক্ষত্রে বসান, তার সারল্য, তার তীক্ষ্ণ বুদ্ধি, প্রচন্ড মেধা, এগুলোর কারক হয়। আর এই নক্ষত্রে যদি রবি বসান, তার জ্ঞান এবং তার বুদ্ধি, তার শিক্ষাকে প্রতিষ্ঠা দান করেন। অর্থাৎ বুধের সারল্য, শিশু সুলভ সারল্যকে, তার শিশু সুলভ জ্ঞান, শিশু সুলভ শিক্ষাকে প্রতিষ্ঠা দান করেন এই নক্ষত্রে রবি অবস্থান করতে। প্রতীক যেখানে মুষ্টিবদ্ধ হাত, সেখানে লড়েঙ্গে নয় মরেঙ্গে, হয় করবো না হয় মরবো, এই প্রতিজ্ঞা, এই দৃঢ়তা, এই সংকল্প এই নক্ষত্রের মধ্যে বর্তমান। কাজেই মুষ্টিবদ্ধ হাত অপরকে, সকলকে হাতের মুঠোর মধ্যে রাখা, নিজের বিদ্যা, নিজের জ্ঞান, নিজের শৌর্য বীর্য এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে সকল মানুষকে নিজের হাতের মধ্যে রাখা, নিজের জ্ঞান বুদ্ধি সকলের মধ্যে বিকশিত করা, এই নক্ষত্রের বৈশিষ্ট্য বা চরিত্র। ঠিক আছে, নেক্সট আলোচনা করতে পারি। জি গুরুজি করেন। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি খুব সংক্ষেপে যেটুকু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পরবর্তীকালে আপনারা বই পড়ে আরো ডিটেলস দেখে নেবেন। তবে সারমর্ম এই, যাই কিছু লেখা থাক তার মর্মার্থটা যা বলছি এটাই। 14 নম্বর নক্ষত্র চিত্রা।
চিত্রা অর্থে স্পষ্ট, উজ্জ্বল। 14 নম্বর নক্ষত্র চিত্রা। চিত্রা অর্থে স্পষ্ট বা উজ্জ্বল, চকচক করছে, ঝকঝক করছে। নক্ষত্রটা খুব স্পষ্ট, উজ্জ্বল বলে নক্ষত্রের নামকরণ করা হয়েছে চিত্রা। তাহলে নক্ষত্র অত্যন্ত উজ্জ্বল বা স্পষ্ট বলে, ঝকঝক করছে, চকচক করছে, এইরকম দেখতে বলে নক্ষত্রটার নামকরণ করা হয়েছে চিত্রা বলে। কন্যা রাশির 23°40' থেকে, কন্যা রাশির 23°20' থেকে তুলা রাশির 6°40' পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। কন্যা রাশির 23°20' থেকে তুলা রাশির 6°40' পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি বুধ এবং শুক্র, এবং দেবতা কিনা 10টা, টয়ে বয়ে মূর্ধন্য শয়ে টয়ে আঁকা, 10টা মানে বিশ্বকর্মা। তাহলে এই নক্ষত্রের অধিপতি বিশ্বকর্মা, 10টা। প্রতীক হাতের মাথার মণি। দেবতা বিশ্বকর্মা বিচারে তিনি দেব শিল্পী, হ্যাঁ শিল্পাকার। হ্যাঁ, এখন কেমন? তাহলে অঙ্কন, মুদ্রণ, না, শিল্পকলা, ডাকের অবস্থা। শল্য চিকিৎসা, রঞ্জন বিদ্যা, গন্ধদ্রব্যের ব্যবসা বা প্রস্তুতকারক, এই নক্ষত্রের কারকতা। যেহেতু দেব শিল্পী বিশ্বকর্মা, নির্মাণ কার্য, হুম, গঠনমূলক কোন নির্মাণ, হুম। এগুলো অঙ্কন, মুদ্রণ, কিন্তু আগের থেকে কম। শিল্পী সুলভ যে সমস্ত কাজ বিশ্বকর্মার, না, সে তো আগে দিছেন। আমি যে অভিনয় দেওয়ার পরে কি যেগুলো অবস্থা, কাজ, যে দেওয়ার পরে হইলো মরিচ এই রাখার পরে কি নক্ষত্রের অবস্থা? মধ্যে এর কারকতাগুলো খুঁজে পাওয়া যায়। তাহলে একদিকে আচ্ছা, শিল্পী ঠিক আছে, কালকে এবং শনিবারে শিল্পের ধরবো, সম্মান, দেখি। ঠিক আছে। শিল্পী এবং শিল্পের হুম। সম্মান এই বুঝতে নক্ষত্রের পারছি, মধ্যে হ্যাঁ। দেখা যায়। অবশ্যই। যেহেতু অধিপতি দেবতা, যেহেতু দেবতা বিশ্বকর্মা, হুম, ঠিক আছে। কর্মভাবে এই নক্ষত্রে পড়লে মানুষ শিল্পী সুলভ ঠিক আছে। ক্রিয়াকর্ম, তাতে অঙ্কন, মুদ্রণ, হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। শিল্পকর্ম, শল্য চিকিৎসা, রঞ্জন বিদ্যা, গন্ধদ্রব্যের ব্যবসা প্রস্তুত করা, এই সমস্ত হ্যাঁ, কর্মের মধ্যে অবশ্যই কালকে আমি দেখবো। এই নক্ষত্রের জাতক জাতিকেরা প্রায়শই যুক্ত থাকেন। এবং এই নক্ষত্রের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই যদি এই নক্ষত্রের বুধ, রবি এবং শুক্র যদি খুব বেশি পীড়িত না হন, তাহলে শিল্প কার্যে এরা প্রায়শই এরা সাফল্য লাভ করে। শুধু শিল্প কার্য কেন, চিকিৎসা বিদ্যা, রঞ্জন বিদ্যা, গন্ধদ্রব্যের ব্যবসা বা প্রস্তুতকারক, এই সমস্ত, যেহেতু বিশ্বকর্মা তার অধিপতি, নির্মাণ, সেতু নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংটা ঠিক হয়নি, মানে এই নক্ষত্রে দেখা যায় না বড় একখানা, তবুও এইগুলোর মধ্যে এগুলো নজর করা যায়। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এগুলো নজর করা যায়। গুরুজি আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে। মিউট হয়ে গেছে।
গুরুজি মিউট মিউট হয়ে গেছে মিউট স্যার। হয়ে গেছে গুরুজি আপনার গুরুজি সাউন্ড মিউট হয়ে গেছে, সাউন্ড অফ হয়ে গেছে। না না, স্যার, না, না শোনা করে যাচ্ছে শোনা না, যাচ্ছে না। সাউন্ড আপনার মিউট mute হয়ে হয়ে গেছে। গেছে। স্ক্রিনে দেখেন। সাউন্ড আপনার ইয়েতে শুনতে পাচ্ছেন? চাপ করছে। আচ্ছা আমি ঠিক করছি। স্যার মিউট হয়ে গেছে স্যার, আপনার ডিসপ্লেতে দেখেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, এবার বলেন। এরপর আছে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে হ্যাঁ ভাই 14 নম্বর গুরুজি যে মিউট হয়ে গেল চিঠিটা, তাই আনমিউট করতে। বাবা অসুবিধে কি হচ্ছে জানো, আমি এগুলো ঠিক অভ্যস্ত নই। হ্যাঁ। মানে এই সামনাসামনি হলে এইগুলি খুব সুন্দর হয়। এগুলো এই যে অনলাইনে এই কোথায় ল্যাপটপ, কোথায় তার মোবাইল, কোথায় তার ইয়ে, এইগুলো বাবা আমার সত্যিই খুব অসুবিধা হয়। মানে দেখ, সামনাসামনি তাহলে হলে 14 নম্বর- গুরুজি, সামনাসামনি হলে সবাইকে কি এক জায়গায় করা যেত? কোথা থেকে হতো কে না। আপনি বলেন? না হতো না। হ্যাঁ হ্যাঁ তাহলে চিত্রা নক্ষত্র সম্পর্কে আপনাদেরকে যেটা বললাম সেটা আবার একবার জিজ্ঞেস করে নিই, আপনারা ঠিক বুঝতে পেরেছেন কিনা বলুন। চিত্রা নক্ষত্র, চিত্রার কথা অর্থ হলো স্পষ্ট বা উজ্জ্বল। চিত্রা কথার অর্থ হলো স্পষ্ট বা উজ্জ্বল। এই উজ্জ্বল বা স্পষ্টতার নাম অনুসারে নক্ষত্রের নামকরণ করা হয়েছে চিত্রা। কন্যা রাশির 23°20' থেকে তুলা রাশির 6°40' পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। অধিপতি বুধ এবং শুক্র। দেবতা ত্বষ্টা কিনা বিশ্বকর্মা। প্রতীক সাপের মাথার মুন্ড, মানে ঝকঝক করছে, চকচক করছে, এটাই বলতে চাইছি। দেবতা ত্বষ্টা কিনা বিশ্বকর্মা বিচারে তিনি দেব শিল্পী, শিল্পাচার্য। তাহলে নক্ষত্রের দেবতা বিচারে অঙ্কন, মুদ্রণ, শিল্পকলা, সাহিত্য, চিকিৎসা, শল্য চিকিৎসা, রঞ্জন বিদ্যা, গন্ধদ্রব্য প্রস্তুত করা বা তার ব্যবসা করা, এই কারকতাগুলো এই নক্ষত্রের মধ্যে খুঁজে পাওয়া যায়। যেহেতু বিশ্বকর্মা দেবতা, সেহেতু শিল্পী এবং শিল্পের সম্মান এই নক্ষত্রের মধ্যে আমরা প্রায় লক্ষ্য করি। এবং শিল্পের সম্মান এই নক্ষত্রের মধ্যে আমরা প্রায় লক্ষ্য করি। যদি কোন জাতক জাতিকার এই 14 নম্বর চিত্রা নক্ষত্রে অবস্থান করেন কর্মভাব, তাহলে আমরা প্রায়শই দেখি যে সে শিল্পী সুলভ, শিল্পী সেই মানুষটা হয়েছে। তাতে অঙ্কন, মুদ্রণ, চিকিৎসাবিদ্যা, রঞ্জন বিদ্যা, গন্ধদ্রব্যের ব্যবসা, সেতু নির্মাণ, যা কিছু কাজ, শিল্পী সুলভ যা কিছু কাজ এই নক্ষত্রের মধ্যে আরো কথা খুঁজে পাওয়া যায়। এবং মানুষের যাদের জাতক জাতিকা, যাদের এই নক্ষত্রে এই কর্মভাব এই নক্ষত্রে পড়ে, তাদের মধ্যেও এই গুণগুলো গুণাবলী আমরা দেখতে পাই, তারা এই ধরনের মানুষগুলো হয়েছে। 15 নম্বর নক্ষত্র চিত্রা সম্পর্কে কারো কিছু বলার আছে? দুবার ধরে বলে দিলাম। হ্যাঁ গুরুজি নেক্সট, এটা তো ভিডিও থাকবে। 15 নম্বর নক্ষত্র সাথী।
এই সাতী নক্ষত্রটা অত্যন্ত ভালো নক্ষত্র, স্বধাতু থেকে উৎপন্ন, অত স্বধাতু থেকে উৎপন্ন। অত ধাতুর অর্থ 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 গতি। অত সাতী স্বধাতু থেকে উৎপন্ন, অত ইতি সাতী। অত ধাতুর অর্থ হচ্ছে গতি, যাহা দূরে চলে গেছে, এটাই হচ্ছে সাথী। ক্রান্তিবৃত্ত থেকে আমরা দেখি এই সাথী নক্ষত্রটা অনেক দূরে চলে গেছে। এই দূরে অবস্থান বলে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে সাথী নক্ষত্র। তাহলে স্বধাতু থেকে নক্ষত্রটা উৎপন্ন হয়েছে। সাথী দংশয় বয়া আকার তয় হস্যই। তাহলে অত অত ধাতুর অর্থ গতি। তাহলে তার দূরে গতি, দূরে যে চলে গেছে তাকে বলা হচ্ছে সাথী। আর বাস্তবেও আমরা নজর করেছি ক্রান্তিবৃত্ত থেকে এই নক্ষত্রটা অনেক দূরে অবস্থিত বলে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে সাথী। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো কিনা বলবেন, হ্যাঁ বা না বলবেন? হ্যাঁ 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 গুরুজি ক্লিয়ার। তুলা লগ্নের 6°40' থেকে 20° পর্যন্ত, 20° পর্যন্ত নক্ষত্রটি বিস্তৃত। অধিপতি শুক্র, দেবতা পবন। ডিগ্রিটা কি বললেন? অধিপতি শুক্র, দেবতা পবন। পবন বায়ু, বায়ু পবন, দেবতা পবন। বায়ু কখনো এক স্থানে থাকে না, বায়ু সর্বত্র প্রাণী। তাহলে 49টা বায়ু। গুরুজি ডিগ্রি কত? হ্যাঁ বলি, আমি তো বললাম আগে 6°40' থেকে 20° পর্যন্ত 20° পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি শুক্র, দেবতা পবন। এখানে প্রতীক, এই নক্ষত্রের কোনো প্রতীক উল্লেখ করা নাই, মানে এর কোনো প্রতীক আমরা পাইনি। আমি বহু বইপত্র খুঁজেও দেখেছি যে সাতী নক্ষত্রের প্রতীকটা কি, এটা কিন্তু আমি খুঁজে পাইনি। হয়তো অনেকে যদি কেউ পেয়ে থাকেন তিনি বলবেন বা সেটা সংযোজন হবে। তবে সাতী নক্ষত্রের প্রতীক কি সেটা কিন্তু আমি জানি না। তাহলে বায়ু যেহেতু পবনেরও দেবতা, বায়ু যেহেতু দেবতা এবং 49টি বায়ু এর অধীন, এবং যেহেতু বায়ু সর্বত্রগামী, তাহলে এই বায়ু থেকে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, আবহাওয়া, এই যারা ভালো আবহাওয়া, যারা ঝড় ঝঞ্ঝা আরাম বলতে পারেন, যারা প্রকৃতির পূর্বাভাস আরাম তারা ফোরকাস্ট করেন, এই সমস্ত মানুষ তারা কিন্তু প্রত্যেকেই প্রায় এই সাতী নক্ষত্রের জাতক জাতিকা। অর্থাৎ ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, বৃষ্টি, এগুলো কবে হবে, কখন হবে, কিভাবে হবে। আর যেহেতু বায়ু সর্বত্রগামী, 49টা বায়ু এর অধীন, কাজেই অত্যন্ত ক্ষিপ্র, এক জায়গায় থাকার কথা নয়। যার ফলে কি হয়, এই নক্ষত্রের জাতক জাতিকাদের ধন আপনা আপনি আসে, আবার ধন এমনি এমনি চলে যায়। কখন আসে কিছু বোঝা যায় না, আবার কখন চলে যায় তাও বোঝা যায়, কারণ বায়ুর মতো চঞ্চল, এক জায়গায় স্থির নেই। কাজেই ধন সম্পদ, যশমর্যাদা,
তার কোনোটাই এরা স্থিরত্ব পায় না। কখন আছে কখন নাই, নাই আছে, আছে নাই, এই নক্ষত্রের প্রধান বৈশিষ্ট্য। এই নক্ষত্রে যাদের জন্ম তাদের বায়ুরোগ অর্থাৎ প্রেসারগত প্রবলেম এইগুলো দেখা যায়। নক্ষত্রটি কিন্তু অত্যন্ত ধার্মিক প্রকৃতির নক্ষত্র, অত্যন্ত ধার্মিক, গণেশ নক্ষত্র, সৎ নক্ষত্র। এই নক্ষত্রটি জাতক জাতিকারা প্রায়শই শুধু বায়বীয় শক্তি কেন, আরো শক্তিতেও এরা প্রতিষ্ঠিত হয়। এই সাথী নক্ষত্র 15 নম্বর নক্ষত্রে জন্মতে মোটামুটি জাতক জাতিকারা প্রায়শই সাফল্য এবং প্রতিষ্ঠিত হন, এমনটা কিন্তু নজর করা গেছে। আর যদি এই নক্ষত্রে জন্ম হয় তাহলে তো সে আবহাওয়াবিদ, সে ঝড় ঝঞ্ঝা, বায়ুর গতি প্রকৃতি, কখন বৃষ্টি হবে, কখন মেঘ জমবে, কখন ঝড় ঝঞ্ঝা হবে, এগুলো সে তো আগাম বলবে। তাহলে এই থেকে, এই নক্ষত্র থেকে এই সমস্ত জাতক জাতিকা হওয়ার সম্ভাবনা যদি কর্মভাব এই নক্ষত্রে পড়ে। তাহলে এই নক্ষত্র সম্পর্কে বোঝা গেল। সুস্পষ্ট গুরুজি, হ্যাঁ, সুস্পষ্ট বোঝা গিয়েছে। 16 নম্বর নক্ষত্র বিশাখা, একটি বড্ড বাজে নক্ষত্র। আমার মনে হয় ডক্টর কেসি পালও আছেন, আলোচনা প্রসঙ্গে বলি, আমরা যেমন অশ্লেষা নক্ষত্রটাকে 9 নম্বর নক্ষত্রটাকে আমরা যেমন ঘৃণা করি, এই 16 নম্বর এই বিশাখা নক্ষত্রটার তদ্রূপ। 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, কেতুর জন্ম নক্ষত্র, কাজেই তার স্বভাবজ কুটিলতা, তার হিংস্রতা, তার কথার জ্বালা, তার বিশেষ জ্বালা, এগুলো তার স্বাভাবিক বৈশিষ্ট্য। এর মধ্যে ব্যতিক্রম কিছু নেই, এটাই তার স্বভাব। কিন্তু বিশাখা আলোচনা করছি, বিশাখার বৈশিষ্ট্যটা দেখলে মানে কি চরিত্রে এই বিশাখা নক্ষত্র সেটা ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন। তাহলে বিশাখা নক্ষত্র, বিশাখা মানে কি? বিগত হয়েছে শাখা জাত, তাহলে শাখা জাত নাই, অর্থাৎ একটা হতে পারে বিশাখা, বিগত হয়েছে শাখা জাত, অর্থাৎ শাখা নাই জাত, সেটা বিশাখা হতে পারে। আর বিশাখা বিশেষ শাখা যুক্ত, অর্থাৎ শাখা আছে জাত, সেটা হতে পারে। ভট্টাচার্য সাহেব বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে বিশাখা নক্ষত্র এই দুটোই হতে পারে, এক শাখা যুক্তও হতে পারে আর শাখাহীনও হতে পারে। গুরুজি, বলো। গুরুজি, সাথী হ্যাঁ, বলো। নক্ষত্রের দেবতা পবন। পবন না না, সে তো বলেছি পবন, সে তো বললাম তো পবন। না, ওই যে বললেন দেবতাদের নাম আমার জানা নেই। না না, এই প্রতীকটা, প্রতীক। ও প্রতীক, প্রতীক হচ্ছে সাথী নক্ষত্রের প্রতীক হচ্ছে আমি দিচ্ছি, জানাচ্ছি গুরুজি, জানাচ্ছি। যেমন পূর্ব ফলগুনি, যেমন পত্র শোভিত সিংহদ্বার, দোদুল্যমান বিছানা ইত্যাদি ইত্যাদি, সেরকম এর প্রতীকটা কি? যেমন 13 নম্বর চিত্তা নক্ষত্রের প্রতীক হাতের মাথার মণি, যেমন বলা হয়েছে, সেরকম এই 16 নম্বর নক্ষত্র যে বলা হচ্ছে, সেই 15 নম্বর যে সাথী নক্ষত্র, এর প্রতীকটা যে কি সেটা কিন্তু আমি জানিনি, পরে আপনাদেরকে জেনে যদি কোথাও পাই দেখে বলে দেবো। তাহলে বিশাখা তাহলে শাখা যুক্ত অথবা শাখাহীন দুই হতে পারে। তুলা রাশি 20 ডিগ্রি থেকে, তুলা রাশি 20 ডিগ্রি থেকে বৃশ্চিকের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত।
অধিপতি শুক্র এবং মঙ্গল দুজন দেবতা, দুজন অধিপতি এবং দেবতাও দুজন, ইন্দ্র ও অগ্নি। ইন্দ্র ও অগ্নি প্রতীক পত্র শোভিত সিংহদ্বার, প্রতীক পত্র শোভিত সিংহদ্বার, দুজন অধিপতি শুক্র এবং মঙ্গল দুজন দেবতা, প্রতীক পত্র শোভিত। তুলা রাশি থেকে 20 ডিগ্রি থেকে বৃশ্চিকের 3 ডিগ্রি 20 নক্ষত্র। এত গোলমাল কেন করছেন? একটু শুনুন না, এত গোলমাল কেন হচ্ছে? এই যে 16 নম্বর বিশাখা নক্ষত্র, এটা রবির জন্ম নক্ষত্র। আবার রবির জন্ম নক্ষত্র বিচারে ইন্দ্র অগ্নি দেবতা বিচারে যে কোনো উপায়ে নিজের কার্য সিদ্ধি করায় এই নক্ষত্রের কারণ। কে মারা গেল, কার কি কোন ক্ষতি হলো, কার কি হলো, এ দেখার দরকার নেই। তাহলে আমি পূর্বেই যে কথাটা বলেছি যে 9 নম্বর অশ্লেষা নক্ষত্র তার প্রকৃতিগত ধর্ম এটা, কিন্তু এই 16 নম্বর নক্ষত্র যেখানে দেবতা ইন্দ্র, সেখানে তার ব্যভিচার, তার গোয়ার তুমি, তার এখনো এক তন্ত্র ধ্বংসের কারণ হয়ে যায়। অর্থাৎ নিজের স্বার্থ সিদ্ধি করতেই হবে, নিজের স্বার্থে বাধা দিলে চলবে না। তাতে কে মারা গেল আর কার কি বিপদ হলো এসব দেখার তার প্রয়োজন মনে করেন না। তাই নক্ষত্রটা যদি খুব সূক্ষ্মভাবে বিচার করা হয়, কত ভিন্ন বলুন তো, কত কদর্য নক্ষত্র, তার শৌর্য বীর্য ঐশ্বর্য সব আছে, তাকে সব কিছুই দিতে হবে। দেবরাজ ইন্দ্রকে সব কিছুই দিতে হবে, অর্থাৎ নক্ষত্রের মধ্যে ভোগ ঐশ্বর্য আছে। কিন্তু সেই ভোগ ঐশ্বর্যের যে উৎস, সেই উৎসের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে কোনো উপায় নির্মম ভাবে তার কার্যসিদ্ধি করতে চায় এই নক্ষত্র। নিজের উন্নতি প্রতিষ্ঠার ব্যাপারে অত্যন্ত সচেতন। কার ক্ষতি হলো বা কার বৃদ্ধি হলো কিছুই যায় আসে না, এদের স্থায়ী বন্ধুত্ব হয় না। অর্থাৎ যারা বন্ধুত্ব করতে চায়, আর যদিও বন্ধুত্ব হয় সাময়িক। এত স্বার্থপর লোক, এত লোভী লোক, এত দাম্ভিক লোক, এত পরনিগ্রহ অপরকে নিগ্রহ করার মানসিকতা সম্পন্ন লোক, কে তাদের মিত্র হবে, কে তাদের সাথে বন্ধুত্ব করতে চাইবে? তাই মিত্রতাও এদের থাকে। মারণ, উচাটন, বশীকরণ, ক্ষতি, বিপদ এই নক্ষত্রের কারকতা। যেমন নক্ষত্র তেমনি তার কার্যক্রম। মারণ, উচাটন, বশীকরণ, ক্ষয়ক্ষতি তার কারকতা। নক্ষত্র তো ভালো নয়, তো কাজে কাজে তার আর ভালো কাজ, তার কারকতাই কি ভালো হবে? সে তো পরপীড়নের মধ্যে উন্নতি পেয়েছে, সে তো পরপীড়নের মধ্যে তার ব্যাপ্তি, তার ঐশ্বর্য লাভ করেছে। কোথা থেকে বলছেন? তো সেই নক্ষত্রে যেখানে এইগুলো ধর্ম, এইগুলো বৈশিষ্ট্য, তার কারকতাই বা কেমন হবে? তাহলে মারণ, উচাটন, বশীকরণ, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, ক্ষয় ক্ষতি, মৃত্যু ইত্যাদি ইত্যাদি এই নক্ষত্রের কারকতা বা বৈশিষ্ট্য। বুঝতে পারলেন? হ্যাঁ বলুন, বুঝতে পারলেন কি বললাম? খুব সুন্দর করে বলছি। গুরুজি আরেকবার বলেন গুরুজি, গোটাটা শুরু আপনি আগে টাকা দিয়ে দেখান, সমস্যা নেই। বিশাখা নক্ষত্র শাখা যুক্ত বা শাখাহীন দুই হতে পারে। বিশাখা, আমি যেহেতু সংস্কৃতের লোক
তাই আরো বলছি বিশাখা বিগত হয়েছে শাখা জাত, তাহলে শাখাহীন। আবার বিশেষ শাখা আছে যার শাখা যুক্ত, এই দুটোই হতে পারে বিশাখা নক্ষত্রের নামের উৎপত্তির কারকতা। তুলা রাশির 20 ডিগ্রি থেকে বৃশ্চিকের 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি শুক্র, মঙ্গল এবং দেবতা ইন্দ্র এবং অগ্নি। প্রতীক পত্র শোভিত সিংহর দ্বার। এটা রবির জন্ম নক্ষত্র। রবির জন্ম নক্ষত্র বিচারে এবং দেবতা ইন্দ্র বিচারে, ইন্দ্র অগ্নি বিচারে যে কোনো উপায়ে নিজের কার্য সিদ্ধি করা এর মূল উদ্দেশ্য। এই কার্য সিদ্ধির পথে কে আর কি ক্ষতি হলো, কে কি বিপদে পড়লো, কে মারা গেল, কে বেঁচে রইল, এসব দেখার দরকার নেই। নিজের স্বার্থ সিদ্ধি হলেই এরা সন্তুষ্ট। নিজের ব্যাপারে অত্যন্ত সচেতন। তোমার কি হচ্ছে, অপরের কি হচ্ছে দেখার দরকার নেই। যে সকলের মঙ্গল হোক, তার সাথে আমারও মঙ্গল হোক, এই চিন্তা ভাবনা নয়। আমার কি করে মঙ্গল হবে, আমার কি করে ভালো হবে, এই চিন্তায় মগ্ন, তাতে অপরের ক্ষতি হয়। এই নক্ষত্রের একটা বৈশিষ্ট্য। এই নক্ষত্রটার স্থায়ী বন্ধুত্ব হয় না। অর্থাৎ এইরকম লোকের সাথে কে বা বন্ধুত্ব করবে, আর যদিও বন্ধুত্ব হয় তাহলেও সেটা টেকে না। কারণ এত স্বার্থপর, এত উদ্দেশ্য প্রণোদিত মানুষ, তো তাহলে বন্ধুত্ব করাও তার সাথে মুশকিল। আর যেহেতু এটা নক্ষত্রের কারকতা, তার কাজটা হচ্ছে মারণ, চাটন, বশীকরণ, ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি, এই নক্ষত্রের কারকতা। তাহলে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি এই নক্ষত্রে বিশেষ করে লগ্ন ভাব এবং কর্ম ভাব বা ভাগ্য ভাব যদি পড়ে, তাহলে সত্যিই দুঃখী হয়। এটা কিন্তু নজর করা গেছে। সেখানে বৃহস্পতি, শুক্র, শনি, বুধের যতই বলবত্তা থাকুক না কেন, নক্ষত্রের কারকতা বিচারে কিছু না কিছু তাদের দুঃখ কষ্টের কারণ, এবং তার চারিত্রিক যে উদারতা পরিবর্তে তার সংকীর্ণতা থাকবেই থাকবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোনো সংশয় নেই। ক্লিয়ার হলো? বলুন বলুন বলুন। হ্যাঁ, ক্লিয়ার। আমি আজকে 20 নম্বর নক্ষত্র পর্যন্ত পড়াবো। আপনাদের 9টা বাজছে, আপনাদের 9:30 বাংলাদেশে, 10টার মধ্যে সারা করব। হ্যাঁ হ্যাঁ গুরুজি, নেক্সট। নেক্সট, অসুবিধে নেই। 17 নম্বর নক্ষত্র অনুরাধা। তাহলে রাধাকে অনুসরণ করেছেন যিনি, এই নামানুসারে রাধা ধাতুর অর্থ হলো সিদ্ধি। রাধা ধাতুর অর্থ হলো সিদ্ধি, মানে সফল, সফলতা, রাধা ধাতুর অর্থ। তাহলে রাধাকে অনুসরণ করেছে বলে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে অনুরাধা। রাধা অর্থে সিদ্ধি, মানে কি বলবো, সর্বকার্যে সিদ্ধি। হ্যাঁ, সর্বকার্য সিদ্ধি। সিদ্ধি মানে সাফল্য, যদি এক কথাই বলা হয় তাহলে সর্বকার্যে সাফল্য। আর রাধাকে অনুসরণ করেছে বলেই এটা অনুরাধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি বলছেন বলুন না। না, বলেনি বলেনি। তাহলে এই নক্ষত্রের নামকরণ করা হয়েছে এই অনুরাধা, এই অনুসারে।
দেবতা মিত্র, মিত্র অর্থাৎ বৈদিক সভ্যতায় যে সমস্ত দেবতাদের পাওয়া যায় তাদের একজন, এটা আদিত্য বিশেষ। নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন মিত্র, অর্থাৎ বৈদিক সভ্যতায় যে সমস্ত দেবতারা ছিলেন তাদের মধ্যে ওই মিত্র বলে একজন দেবতা ছিলেন, তিনি বৈদিক দেবতা। বৃশ্চিকের 3°20' থেকে 16°40' পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। বৃশ্চিকের 3°20' থেকে 16°40' পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি মঙ্গল, প্রতীক বিশাখার ন্যায় পত্র শোভিত সিংহদ্বার, বিশাখার ন্যায় পত্র শোভিত সিংহদ্বার, বেশ সাজিয়ে গুজিয়ে তার মানে মেন ফটক সাজিয়ে গুজিয়ে রেখেছে, সবাই আসবে। কারণ মঙ্গল, এখানে রবি আছে, একাধিরাজ আছে, ইত্যাদি ইত্যাদি। কাজেই সেই রকম সুসজ্জিত তার সিংহদ্বার এই নক্ষত্রে, এই অনুরাধা নক্ষত্রে এগুলো নজর করা গেছে। বিশাখা অনুরাধা একের পরিপূরক হলেও বিশাখার সাথে অনুরাধার পার্থক্য হলো এই যে বিশাখা তো পরের সর্বস্ব হরণ করে নিজে বড় হয়েছে, আর অনুরাধা উপকারীর উপকারকে হৃদয়ে গেঁথে রাখে। বিশাখা উপকারীর উপকার যতক্ষণ করলো তারপরেই ভুলে গেল উপকারীকে, কিন্তু অনুরাধা তার হৃদয়ে গেঁথে রাখে উপকারীর উপকারকে। স্নেহ, মমতা, ভালোবাসা, মৈত্রিতা এই নক্ষত্রের বৈশিষ্ট্য। অপরের ভালোবাসা পাওয়ার জন্য বা অপরকে ভালোবাসা দেওয়ার জন্য নক্ষত্রী সদায় ব্যাকুল। নির্দয়তার পশুভাব এই নক্ষত্রে নাই, যেটা বিশাখাতে আছে। এই নক্ষত্রের নির্দয়তার পশুভাব নেই। অত্যন্ত ভালো নক্ষত্র বিশাখ, এই মানে অনুরাধা নক্ষত্রটি। কাজেই এই নক্ষত্র জন্ম, কর্ম এবং ভাগ্য যদি জাতক জাতিকাদের পড়ে তাহলে প্রায়শই সাফল্য লাভ করে থাকেন। আবার কি বলতে হবে, আর বলার দরকার আছে? না, ঠিক আছে ভট্টাচার্য সাহেব, ঠিক আছে, ঠিক আছে স্যার। কার জন্ম নক্ষত্র, কোন গ্রহের জন্ম নক্ষত্র গুরুজি? কি বিশাখা যেমন রবির জন্ম নক্ষত্র, সেই হিসাবে অনুরাধা কার জন্ম নক্ষত্র? অনুরাধাও রবির জন্ম নক্ষত্র হিসেবে ধরা হয়। বিশাখা অনুরাধা রবির জন্ম নক্ষত্র, কিন্তু বিশাখাই মেন। বিশাখার তুলনায় অনুরাধা শুভ। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। ঠিক আছে গুরুজি। 18 নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা, এই আবার একটি বাজে নক্ষত্র, এই আবার একটি খারাপ নক্ষত্র। এখানে ইন্দ্র দেবতা। জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা অর্থের, জ্যেষ্ঠা কথার অর্থ হলো বড়, অগ্রজ। সবেতেই সে অগ্রগণ্য, সবেতেই তার শ্রেষ্ঠত্ব, সবারই থেকে সে বড়। পুরো নারীদের মধ্যেও সে বড়, মানুষের মধ্যেও সে বড়, এমনি মানে সর্বত্রই তার মানসিকতায় হচ্ছে সে বড়, তার শ্রেষ্ঠ। যেহেতু জ্যেষ্ঠা, সে বড়, সবারই বড়। অধিপতি মঙ্গল,
দেবতা দেবরাজ ইন্দ্র। বৃশ্চিকের 16°40' থেকে 30° পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। বৃশ্চিকের 16°40' থেকে 30° পর্যন্ত নক্ষত্রটা বিস্তৃত। অধিপতি মঙ্গল, দেবতা দেবরাজ ইন্দ্র। ইন্দ্র দেবতা বিচারে বীর যোদ্ধা, ক্ষমতা, দম্ভ, বংশমর্যাদা, ঐশ্বর্য, যশমর্যাদা সবকিছুরই সে শ্রেষ্ঠ। কুলনারীদের মধ্যেও সে শ্রেষ্ঠ, আবার মনুষ্যের মধ্যেও সে শ্রেষ্ঠ। গুরুজি এই এখানে একটি কথা বলা যায় যে বৃশ্চিক রাশির শেষ 13°20' হচ্ছে এই জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র, তো এই জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে মঙ্গলের সৌর্য বীর্য থাকবে, অর্থাৎ ভেঙ্গে চুরে সে নতুন কিছু তৈরি করবে, জগতের বুকে সবকিছু সৃষ্টি করে। আলোচনায় আসছি মেষের মঙ্গল আর বৃশ্চিকের মঙ্গল। মেষের মঙ্গল ক্রিয়েটিভ, তার দম্ভ আছে, তার ক্ষমতা আছে, সে তার কি বলবো, সে বলে আমার থেকে বীর কেউ নাই, কিন্তু তার ঔদার্য আছে, তার ভ্রাতৃত্ববোধ আছে, তার নেতৃত্ব দানের ক্ষমতা আছে, তার সেনাপতি সুলভ আচরণ আছে মেষের মঙ্গলে। তার সবটাই বাজে এমন নয়। মেষের মঙ্গলে তার দাম্ভিকতা আছে, লোভ আছে, ক্ষমতা আছে, দম্ভ আছে, কিন্তু তার বিশ্ব ভ্রাতৃত্ব আছে, নেতৃত্ব সুলভ আচরণ দানের ক্ষমতা আছে, সেনাপতি সুলভ তার মানসিকতা আছে। এগুলো তো মেষের মঙ্গলের আছে। কিন্তু বৃশ্চিকের মঙ্গল ধ্বংসের মধ্যে সৃষ্টি করছে, তার ভালো কিছু নাই। ও সৃষ্টি থেকে ক্রিয়েটিভ, ও সৃষ্টি করছে আর এই ডিস্ট্রাকশনের মধ্যে ক্রিয়েশন তৈরি করছে। এখানে পার্থক্য। তবু মঙ্গলকে মেনে নেওয়া যায়, কিন্তু এখানে দেবতা কিন্তু দেবরাজ ইন্দ্র, যার অপরিসীম লোক, স্বর্গে মানে সুরাপান করছে আর নর্তকী নাচাচ্ছে, যার এই ক্যারেক্টার, যার লোভ, ক্ষমতা, দম্ভ, ঐশ্বর্য, মোহ ভরপুর ভদ্রলোক। আমি এক সময় চিন্তা করি, ভগবান ত্রিলোকপতি স্নেহধন্য বলে ও ভদ্রলোক ঠিক টিকে থাকে, নচেত দেবাদিদেব এবং মা পার্বতী আদৌ সন্তুষ্ট নয়, আদৌ সন্তুষ্ট নয় ভদ্রলোকের প্রতি। কারণ এত ব্যবসা ও কিছুতেই দেবাদিদেব মা পার্বতী সহ্য করেন না। একমাত্র ত্রিলোকপতি মানে মাথায় হাতে বলে ওই ভদ্রলোক থেকে। তাহলে এই নক্ষত্রটার ওই কারণটা, মঙ্গল তো তার সাহসিকতা, তার লোভ দম্ভ আছে, তার সাহসিকতা আছে, কিন্তু তার ঔদার্যও তো আছে, তার নেতৃত্ব সুলভ আচরণ আছে, তার বিশ্ব ভ্রাতৃত্ববোধ আছে, এগুলো তো তার কোয়ালিটি। মঙ্গল একবারই খারাপ এগুলো তো বলা যায় না। তার ওই মঙ্গলকে আরো খারাপ করেছে ওই দেবতাজি, যার ফলে লোভ, দাম্ভিকতা, তার মানসিকতা, অপরের সবকিছুকে ভোগ করতে হবে, সবকিছু আমাকে চায়, আমিই শ্রেষ্ঠ, আমার উপরে কেউ নাই। তিনি যোদ্ধা, তিনি বীর, তিনি শ্রেষ্ঠ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু তার যে মানসিকতা, এটাও তো মানে মানে ঠিক গ্রহণ করা যায় না। আর মানসিকতা কাজেই তার মধ্যে মেষের মঙ্গলের মধ্যে ওই নেতৃত্ব দানের এইগুলো দেখতে পাওয়া যায়। কাজেই জ্যেষ্ঠার মধ্যে মঙ্গল ক্রোধী, অহংকারী এবং দাম্ভিক, আর সেই হিসাবে দেবতাও যে এখানে ইন্দ্র, তার সবকিছু চায়, তাকে শ্রেষ্ঠত্ব চায়, তাকে সবকিছু ধন ঐশ্বর্য, তার সুখ সম্ভোগ, তার কামনা বাসনা পূর্ণ চরিতার্থ করতে চায়। কাজেই এই নক্ষত্রটা যে 27টা নক্ষত্রের আমরা যে আলোচনা করি, তার মধ্যে এই নক্ষত্রটাও কিন্তু আমি অশুভ নক্ষত্র বলে মনে করি আমার বিশ্বাস। আমি কখনো জ্যেষ্ঠা নক্ষত্রকে আমি কখনো প্রাধান্য দিইনি। যখনই দেখি দেবরাজ ইন্দ্র এর অধিপতি দেবতা,
তখনই ভাবি লোভ, লালসা, মাৎসর্য এই নক্ষত্রের মধ্যে বর্তমান। ঠিক 16 নম্বর নক্ষত্র একটু টাচ করেছে, ওখানে অগ্নি, আর ওই ইন্দ্র ওখানেও 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্রটাকেও নষ্ট করেছে, আর 18 নম্বর জ্যেষ্ঠা নক্ষত্রটাকে নষ্ট করেছে। প্রশ্ন হলো তাহলে আমরা 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্রকে, যেটা বারবার বলছি, আমরা অশ্লেষা নক্ষত্রকে আমরা খারাপ নক্ষত্র বলি। তো সাপের প্রকৃতি তো কুটির, তার হিংস্রতা, তার কথাবার্তা, তার বিষ, এগুলো তো তার জ্বালাবন, এটা তো তার প্রকৃতি, স্বভাবজ প্রকৃতি। ডক্টর কেজরিওয়াল বেশি আকর্ষণ করছি, এগুলো তার স্বভাবজ প্রকৃতি। কিন্তু 16 নম্বর বিশাখা এবং 18 নম্বর হ্যাঁ ভাই, জ্যেষ্ঠা, হ্যাঁ এর প্রকৃতি কিন্তু না ক্লাসে এখনো এটা কিন্তু সৃষ্টি বাসায় করা যা হয়েছে। করবানি তুমি এই সকালে নক্ষত্র। নিয়ে নে। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ গুরুজি, 18 বলুন নম্বর বলুন। প্রতীকটা কি? এর প্রতীক এইখানে কিছু নাই, 18 নম্বর নক্ষত্রের প্রতীকটা কিছু নাই। এখানে ওই কথাই বলা আছে যে অধিপতি মঙ্গল এবং দেবতা দেবরাজ ইন্দ্র। গুরুজি, ভালো করে বুঝুন, আবারও বলি, মেষের মঙ্গল ক্রিয়েটিভ, বৃশ্চিকের মঙ্গলও তিনি অধিপতি, মেষেরও মঙ্গল তিনি মেষের অধিপতি। তাহলে মেষের মঙ্গল দাম্ভিক, আদ্রা নক্ষত্র তো খারাপ। মঙ্গল দাম্ভিক, অহংকারী, ক্রোধী, কিন্তু পরক্ষণেই তিনি বিশ্ব ভ্রাতৃত্ব, তার নেতৃত্ব দানের ক্ষমতা, তার সেনাপতি সুলভ আচরণ, তার সহনশীলতা মেষের মঙ্গলের মধ্যে খুঁজে পায়। আর বৃশ্চিকের মঙ্গল শুধু ধ্বংস, শুধু ধ্বংস, তার ক্রিয়েটিভনেস কিছু নেই। তাই বৃশ্চিকের মঙ্গল অত্যন্ত অশুভ। এই জন্যই বলা হয় যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এগুলো হচ্ছে আপনাদেরকে যখন পরে লগ্নগুলো ধরে ধরে বিচার করব, কোন কে লগ্নের শুভকারক, কে কোন লগ্নের অশুভকারক। যেমন এই যে প্রথমের দিকে যখন বললাম যে এই কুম্ভ লগ্ন নিয়ে আলোচনা করছিলাম, মহামান্য হিটলারকে নিয়ে যে আলোচনা হচ্ছিল ওই কুম্ভ লগ্ন সম্পর্কে, ওই ডক্টর কেশিপাল আমাকে বলেন, গুরুজি এটা কি? তা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে জীব চন্দ্র কুজ পাপা এক দৈত্য গুরু শুভ রাজযোগ কর ভৌম পবিষ্টৈব। অর্থাৎ জীব চন্দ্র মঙ্গল, বৃহস্পতি চন্দ্র মঙ্গল এই লগ্নের অশুভ কারক গ্রহ। এই লগ্নের শুক্র রাক্ষস গুরু একমাত্র শুভ কারক গ্রহ। মঙ্গল এই লগ্নের অশুভ বলা হয়েছে, কিন্তু মঙ্গল শুভকারক হবেন যদি কবিষ্টৈব, যদি শুক্রযুক্ত হন। কোথায় থাকলে শুভকারক হবেন, কোথায় অবস্থান করলে মঙ্গল রাজ্যকে ফল দেবেন, সে বিচারটা পরবর্তীকালে যখন লগ্ন ভাব বিচার করব, লগ্নের কে শুভ কে অশুভ বিচার করব, তখন এই সম্পর্কে আলোচনা করব। তো যাক, আজকে যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে এটা বৃশ্চিকের মঙ্গল এ ধ্বংস করছে, মেষের মঙ্গল ক্রিয়েটিভ, আর বৃশ্চিকের মঙ্গল ডিস্ট্রাকটিভের মধ্যে ক্রিয়েটিভ। তাই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা রাশি হিসেবেও স্থির জল, আলোড়ন নাই, তার ঝঞ্ঝা বিক্ষুব্ধ নাই। কর্কটের চরজল যেমন উচ্ছ্বাস টুকুল ছাপিয়ে নিয়ে যাচ্ছে, চারদিকে যে ভাসিয়ে দিচ্ছে, বৃশ্চিকের মঙ্গলের তার সেই উত্তালতা নাই, সেই উদ্দামতা নাই, সে শান্ত, সে আত্মকেন্দ্রিক। কিন্তু যেহেতু মঙ্গলের ক্ষেত্র জীবনে একাধিকবার ভাঙা গোড়া, জীবনের একাধিকবার উত্থান পতন এবং ভাগ্য বিপর্যয়ের কারণ হননি, এমন বৃশ্চিক লগ্নে 100 কোটি মানুষকেও যদি বিচার করে দেখা হয়, কেউ বলতে পারবেন না যে আমার জীবনে কোনো উত্থান পতন, ভাঙা গোড়া, ভাগ্য বিপর্যয় হয়নি। ক্লিয়ার হলো কর্তাজি সাহেব? এগুলো পরবর্তীকালে আপনাদের সাথে গুরুজি, বলুন। গুরুজি, শ্রাবণ মাসে চিত্রা, স্বাতী এবং বিশাখা নক্ষত্র মান সম্মান যশ সুনাম খ্যাতি এনে দেয়। হ্যাঁ, এই কথাটা বিশাখা যদি খারাপই হবে,
তাহলে এটা হবে বটকাজী সাহেব আর দুটো নক্ষত্রকে বলে দিই না না তারপর না না আলোচনায় যাবো। গুরুজি, আজ 9 দুগুনি 18, 3 নং 27, আর একদিন আচ্ছা। 9টা হলে 27 শেষ হয়ে যাবে, আজকে আর বলা লাগবে না। আচ্ছা আজকে- তাহলে আজকে আজকে আর জিনিস দরকার শেষ নেই। করি। হ্যাঁ, এখন এই তাহলে আজকে- ভট্টাচার্য সাহেব একটা বিশেষ প্রশ্ন করেছেন যে শ্রাবণ মাসে, আরেকবার বলুন। চিত্রা, স্বাতী এবং বিশাখা নক্ষত্র জন্মে শুভ ফল দেয়, মান, যশ, সম্মান, প্রতিপত্তি এগুলো এনে দেয়। শ্রাবণ মাসে বিশাখা নক্ষত্র হলে মান, যশ, খ্যাতি এনে দেয়। এমন হ্যাঁ। কোনো কথা মাসফলের মধ্যে তো থাকার কথা না, এটা মাসফল বিচারে না। মাস- নক্ষত্র ফলে দেখেছি। ওই তো বুঝতে পেরেছি, কিন্তু মাস অনুযায়ী যে নক্ষত্র শুভ ফল দেবে আর অন্য মাসে হলে অশুভ ফল দেবে, এরকম কোন নিয়ম নীতি কিন্তু মানে পরিধানযোগ্য নয়। যে আপনার মাসের পরে ফোন নক্ষত্র করুন, শুভ। আমি বাংলাদেশে ক্লাস করছি, অনলাইনে ক্লাস করছি, পরে ফোন করুন। হ্যাঁ গুরুজি শোনেন, আপনি এই ভিডিওটা ছাড়া হচ্ছে, এর ভিতর আপনি ফোন ধরতেছেন, তাহলে এই না, না, ভিডিওটায় ওই বলো, ফোন বলো। রিসিভ করা হয়ে যায় না। তো শ্রাবণ হ্যাঁ, মাসে হ্যাঁ। মাস অনুযায়ী, যেমন মাস অনুযায়ী যদি আমরা ধরি, তো শ্রাবণ মাসে বিশাখা নক্ষত্র পড়লো বা অমুক নক্ষত্র, যে কোনো নক্ষত্র পড়তে পারে, তো মাসের জন্য ভিন্ন রেজাল্ট হবে। আর আষাঢ় মাসে হলে আরেক রেজাল্ট হবে, বা বৈশাখ মাসে হলে আরেক রেজাল্ট হবে, এমনটি কিন্তু নয়। নক্ষত্র তার নিজস্ব চরিত্র অনুযায়ী, তার গ্রহের যে গ্রহকে সঙ্গে নিয়ে থাকবে, যে দেবতাকে নিয়ে সঙ্গে থাকবে, সেই গ্রহ যদি পাপস্থ হয় তাহলে পাপ ফল দেবে, ওই গ্রহ যদি শুভ হয় তাহলে শুভ ফল দেবে। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ শ্রাবণ মাসে যদি ধরেন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, অর্থাৎ শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে থাকবে, তো কর্কট রাশিতে থাকার কারণে কি হবে, যে শ্রাবণ মাসে কর্কট রাশিতে রবি থাকার কারণে রবি শুভ প্রভাবে শুভ ফল হয়তো হতে পারে। কিন্তু রবি যদি শনি দৃষ্ট বা শনি যুক্ত হয় শ্রাবণ মাসে, তাহলে 30 বছর অন্তর কিন্তু রবি শনি যুক্ত হবে, আবার 30 বছর অন্তর শনি দৃষ্ট হবে, এটাই নিয়ম। কিন্তু তখন কিন্তু এই শ্রাবণ মাসের এই আপনার নক্ষত্রের শুভ ফল আর আসবে না, তখন কিন্তু তলিয়ে যাবে। অর্থাৎ এই ধরনের সূত্র যদি থেকে থাকে, তা আমরা এটা কিন্তু বর্জন করব। এটা মুনি ঋষিদের লেখা হলেও, তাই তো গুরুজি নাকি? হ্যাঁ, ঘটনা হ্যাঁ। ঘটনা। অনেকে ধরেন পপুলার হওয়ার জন্য অনেক রকমের বই লেখেন, যে ঠিক আছে আমরা একটা বই লিখেছি এর জন্য, কিন্তু বইটা লেখার আগে ভাবতে হবে যে আমি যে নতুন একটা জিনিস প্রবর্তন করব, সেই জিনিসটা কতটা প্রণিধানযোগ্য হবে, অর্থাৎ সেই জিনিসটা আদৌ মেনে নেওয়া যাবে কি যাবে না। কারণ নক্ষত্রের বলবত্তা হবে কিন্তু গ্রহ অনুযায়ী, তার গৃহ অনুযায়ী। দেখুন, নক্ষত্র শুভ অশুভ হচ্ছে কিন্তু তার অধিপতি গ্রহের কারণে, তার দেবতার কারণে। অর্থাৎ দেবতা তাকে কখনো রুষ্ট করছে, কখনো নিচ করছে। তো এই যে কখনো রুষ্ট করছে, কখনো তলিয়ে দিচ্ছে, তার কারণ হচ্ছে সেই গ্রহ, সেই গ্রহের চরিত্র। এটা নক্ষত্রের চরিত্র কিন্তু সে নিজে পাচ্ছে না, সে গ্রহের কারণে পাচ্ছে। তো এই গ্রহের শুভ অশুভত্বের উপর নির্ভর করবে সেই নক্ষত্রের জাতক জাতিকা, যে কতটুকু আমরা যা বলছি এটা তো জিস, এর উপরে নির্ভর করে কিন্তু একটা মানুষের আজীবন বিচার করা যাবে না। যদিও নক্ষত্র অনুযায়ী তার মৃত্যুটাও বলা যাবে, যে একটা জাতকের অমুক নক্ষত্রে, অমুক তিথিতে, অমুক দণ্ডে, অমুক ভাবে মারা যাবে, কিন্তু সেটা কিন্তু গ্রহের বলবত্তা অনুযায়ী অষ্টবর্গ বা মহাষ্টবর্গ, ভিন্নাষ্টক বর্গ, এগুলো বিচার বিশ্লেষণ করে তবেই না বলতে হবে যে এই জাতকটা এই দিনে মারা যাবে। তাহলে যেটা মৃত্যুর কারণ হচ্ছে যে নক্ষত্র, যে নক্ষত্র জন্মর কারণ, সৃষ্টির কারণ কিন্তু নক্ষত্র খুব কম হচ্ছে, গ্রহরা সৃষ্টির কারণ হচ্ছে, কিন্তু নক্ষত্র কিন্তু মরণের কারণ হচ্ছে। অর্থাৎ সে শ্রাবণ মাসে এই নক্ষত্র পড়লেই শুভ হবে, আর ধরুন ভাদ্র মাসে এই নক্ষত্র পড়লে অশুভ হবে, এটা কোনো সূত্র থাকতে পারে না। আপনি যদি দয়া করে একটু এই বইটার লেখকের নাম বলেন, তাহলে কি তার্থ হব? স্যার আমি ড্যানিশ সাহেব বলছিলাম স্যার, একটু হ্যাঁ কাজ বলুন। ছিল আর কি, সেজন্য বের হয়ে যেতে চাইছিলাম আর কি। হ্যাঁ কাজ হ্যাঁ, যেতে হ্যাঁ, পারেন। আপনার তো হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস শেষ পর্যায়ে আপনি যেতে পারেন। এইটা তো আপনার নবযুগ ডাইরেক্টরি পত্রিকায় দ্বাদশ মাসের নক্ষত্র বলে ভিতরে আছে। ও আচ্ছা আচ্ছা, ওই মানে
তার অনুরাধা শুনতে পারি নাই নেটের জন্য। এইটা হচ্ছে ওই যে পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যখন পরের হস্তে ধন থাকবে আর পরের বিদ্যা নিয়ে ধরেন আমরা কিছু করব, তখন এইরকমই লেখা থাকবে, এরকমই থাকা স্বাভাবিক। তো যখন আমরা নিজে গবেষণা করে কিছু করব, তখন আমরা ভেবে দেখব যে আপনারা যখন বিচার করে দেখবেন যে হ্যাঁ এই নক্ষত্রে কোনো জাতক বা জাতিকা যদি পান যে শ্রাবণ মাসে অনেক মানুষ জন্মগ্রহণ করবে, তো জন্মগ্রহণ করলে সাধারণত আমরা কিন্তু এই একটা দুইটা হসপিটালের দিকে যদি নজর দেই তাহলে কিন্তু বোঝা যাবে। তো এই একটা হসপিটালের দিকে নজর দিয়ে যদি শ্রাবণ মাসে 5টি শিশু জন্মগ্রহণ করে, 5টি শিশুর যদি হরোস্কোপ নেওয়া হয়, তো হরোস্কোপ নিলে তার বাবা মা কেমন আছে এটা দেখলে তো বোঝা যাবে এই শিশুটি, এই কুড়ি গাছটি কত বড় হবে, এটা বোঝা যাবে না? বা তার হরোস্কোপ দেখলে বোঝা যাবে না? তো এটা যে শুভ হবে এটা কিন্তু এক বাক্যে যে মানে চিরসত্য এটা ভাবার কোনো অবকাশ নেই, বরং চির মিথ্যা এটা ভাবার অবকাশ আছে। যাক ভট্টাচার্য বাবু, আজকে যেটা বলা হলো যে তাহলে 10 নম্বর থেকে 18 নম্বর, 11 নম্বর থেকে 18 নম্বর নক্ষত্রগুলো যেগুলো নিয়ে আলোচনা হলো, সেই নক্ষত্রগুলো সম্পর্কে যদি কারো কোনো থাকে পরবর্তীকালে আলোচনা করবেন। আগামী আমার একটা সপ্তাহে আলোচনা আছে, আমার একটা চাওয়া পাওয়া আছে, সেটা হচ্ছে ধরেন এটা প্রথম দিকেই বলতে হতো, তা এখন লাস্টের দিকে বলা হচ্ছে এই নক্ষত্রগুলো যে কিভাবে শক্তিশালী হচ্ছে, কেন হচ্ছে, এর একটা ব্যাখ্যা যদি এই সঙ্গে দিয়ে যাওয়া যেত। কিন্তু আমরা 18 নম্বরে চলে আসছি, কিন্তু বাকি যে 9টা আছে এই 9টার ব্যাখ্যাটা আমরা এইভাবেই চাইবো যে এই নক্ষত্রটা বলি নক্ষত্র জাতক হিসেবে আমরা কি করি, আমরা তো গ্রহের বলাবল, তার রাশির বলাবল, লগ্নের বলাবল দেখে আমরা তো বিচার করি, কিন্তু নক্ষত্রের কারকতাও নজর করি তার সূক্ষ্ম ভাবটাকে দেখার জন্য, কি গতি প্রকৃতি, তার ক্যারেক্টারটা কি হবে, এইটাই নক্ষত্রের প্রধান ব্যাপার। অন্য কিছু না, সেই ক্যারেক্টারটা হচ্ছে কেন আমার বক্তব্য অশ্লেষা নক্ষত্রে চন্দ্র থাকলে তিনি পীড়িত হবেন, মানুষটা কুটিল হবে, তার কথাবার্তাগুলো একটু বিষময় হবে, এইটাই ওইখানে একটু একটা কথা যুক্ত করে যেতে হবে যে অশ্লেষা নক্ষত্রের অধিপতি চন্দ্র, তো চন্দ্র রোগ সৃষ্টিকারক, অর্থাৎ এই নক্ষত্রে যদি জন্মগ্রহণ করে তাহলে তার শিশুবেলায় রোগ ব্যাধিটা হবে, এভাবে বা এটাও হবে, বা তার ক্যারেক্টারটাও এইরকম হবে। ধরেই নেই যে কর্কটের বৃহস্পতি মানে তিনি দিনে বসে আছেন, তার সৌভাগ্য, তার ধন যশ, তার প্রতিষ্ঠা সেটা আলাদা কথা, কিন্তু মানুষটা এই প্রকৃতির হবে এটা কিন্তু এক বাক্যেই বলা যাবে। তার বিদ্যা, তার অর্থ, তার প্রভাব প্রতিপত্তি নিয়ে আলোচনাই করছি না, নক্ষত্র বিচার মানুষটার ক্যারেক্টারটা কিরকম হবে, তার প্রকৃতিটা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন হবে, এইটাই সেই বৈচিত্র্য বা ক্যারেক্টারটা আসতেছে। তো তার সঙ্গে গ্রহরা সাপোর্ট দিচ্ছে, মানে তাকে পিছন দিয়ে ঠেলে দিচ্ছে গ্রহরা, অর্থাৎ এই গ্রহের কারণেই কিন্তু এইটা হচ্ছে, এই কথাটা বাকি 9টা নক্ষত্রের ক্ষেত্রে আমরা ইনক্লুড করে দেব, তাহলে বেশি ভালো হবে।